আমাকে দেখলেই উনি না নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর সেটা আমি খুব ভালো করেই বুঝি। ফিদা, তুমি কি তাহলে ওই বাড়ি যেতে চাচ্ছ না? চাই না তা না, কিন্তু আমার মনে হয় আমি গেলে সম্পর্কটা আরো অন্যরকম হয়ে যায়। তবুও না, মাঝে মাঝে মনে হয় কি তুই এসব ব্যাপারে একটু দূরেই থাকিস। আমি দূরে থাকি না মা, আমি শুধু আমার মতো করে করি। তোর এই আমার মতো করে কথাটা না আমি ঠিক বুঝি না। ফ্রিদা যদি তোর সদ্গুণ না হতো তাহলে তুই কি এটা করতিস? হ্যাঁ করতাম। সত্যি? হ্যাঁ আম্মু, ফ্রিদা আমার সৎ বোন না হলেও আমি একই রকম করতাম। তোমার উপরে খুব চাপ যাইতেছে, আমি বুঝতে পারতেছি। আচ্ছা, আমি কি একটা কাজ করব নাকি? মানে জেরিনের মারে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসবো নাকি? সারপ্রাইজ! আপা, তুমি? এসো 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 এসো। চল চল চল। আরে দাঁড়া, তোকে আগে একটু জড়িয়ে ধরি। উফ, কি যে ভালো লাগছে কতদিন পরে। হ্যাঁ, আরে তুই তো একদম আগের মতোই আছিস। কে বলেছে আমি আগের মতো আছি? আমি বুড়ি হয়ে গেছি, কিন্তু তুমি কিন্তু সে আগের মতোই আছো। তোমাকে জড়িয়ে ধরে মুখটা ভীষণ হালকা লাগছে। আমারও তাই লাগছে জানিস, একদম এসো, মনে হচ্ছে যে কি যে ভালো লাগছে। বসো। হ্যাঁ, বসি। আচ্ছা, তারপর বলো, মিষ্টি কেমন আছে? ওর সংসার কেমন চলছে? আর বলিস না, মিষ্টিকে নিয়ে যত দুশ্চিন্তা। কেন, কি হয়েছে? আরে বিয়ে তো সব ঠিকঠাক ছিল, হলো ঠিকঠাক মতো, কিন্তু তারপর গিয়ে দেখি মিষ্টিরই সব সমস্যা। সংসার করতে চায় না ঠিক মতো। ছেলেটা কিন্তু ভালো, সংসার করতে চায়, কিন্তু মেয়ে কিছুতেই কথা শুনে। ইস, তাহলে এখন ওদের কি অবস্থা? অনেকবার দুজনকে বসিয়ে কথা বলেছি, অনেক বুঝিয়েছি, কিন্তু মিষ্টি কিছুতেই কথা শুনতে চায় না, নিজের মতেই একেবারে অটল থাকে। কি করি এখন বলতো? মেয়ে মানুষের সংসার ভাঙলে কষ্টটা মায়েদেরই বেশি হয়। একদম ঠিক বলেছিস। আচ্ছা, তোর ছেলেটা কোথায়? রুশুকে তো দেখছি না। ও তো এখানেই থাকে, কিন্তু এখন অন্য কিছু নিয়ে ব্যস্ত আছে। অন্য কিছু মানে? তুমি তো জানো ওর একটা সৎ বোন আছে। হ্যাঁ জানি তো, কিন্তু কি হয়েছে ওকে নিয়ে? ও এখন বাংলাদেশে মামার এখানেই থাকে। কিছুদিন আগে রুশুর সাথে দেখা হয়েছে। ও আর দাদি এখন রুশুর সাথেই থাকতে চাইছে। ও তাই নাকি? তারপর? এখানে রাখা সম্ভব হয়নি, তাই আপাতত মামার বাড়িতেই আছে। তবে রুশু এখন জেদ ধরেছে তাদের নিয়ে একসাথে এখানেই থাকবে। কি বলিস? এত সব জানি না তো আমি। জানবে কি করে? তোমাদের সাথে তো আমার এতদিন কোনো যোগাযোগই হয়নি। সেটাও ঠিক। আপা, আমি ছেলেটাকে কত বোঝাচ্ছি যে আমার সাথে আমেরিকা চল, আমরা একসাথে নতুন করে জীবন শুরু করি, কিন্তু ছেলেটা কিছুতেই কথা শুনতে চায় না। ও বলছে ওর সৎ বোনকে এখানে দাঁড় করাবে, প্রতিষ্ঠিত করবে, তারপর যা করার ভাববে। আরে এত চিন্তা করিস না তো, তোর ছেলেটা যখন বোনের দায়িত্ব নিতে চাচ্ছে, নিক না, এটা তো খারাপ না। সময় হলেই সব ঠিক হয়ে যাবে। জানি না আপা, মাঝে মাঝে খুব ভয় হয়। আচ্ছা বাদ দে তো এসব, তোকে আজকে আমি একটা জিনিস খাওয়াবো। কি জিনিস? আরে চাল কুমড়া দিয়ে সেমাই। হ্যাঁ, এই আসবার পথে ইউটিউবে দেখলাম একদম নতুন একটা রেসিপি। চাল কুমড়ো দিয়ে সেমাই? হ্যাঁ, একদম নতুন ফিউশন রেসিপি, বিদেশিরাও বানায়। না না আপা, আমি তো মিষ্টি খুব একটা খাই না, মানে সুগারটা একটু অ্যাভয়েড করি আর কি। আরে দূর, আমি তো এত মিষ্টি দিয়ে বানাবো না, তোর জন্য স্পেশালি বানাবো কম মিষ্টি দিয়ে। তবুও মানে আরে দূর, তুই তো খাস নাই। আরে ইউটিউবে ভরে গেছে মন্তব্যে, সবাই বলছে দারুণ রেসিপি, একটু খেয়ে দেখ। ইউটিউবে তো অনেক কিছুই বলে। আরে আমি জানি, দেখে বুঝে, এতদিন ধরে রান্না করছি আমি, দেখে বুঝতে পারি না? দারুণ হবে কিন্তু, নতুন এক্সপেরিমেন্ট। আরে এক্সপেরিমেন্ট না করলে তো নতুন কিছু শেখা যায় না। তুই এবার খেয়ে দেখবি, দারুণ মজা হবে।
ঠিক আছে, তুমি অনেক দূর থেকে এসেছো, এখন একটু ফ্রেশ হয়ে নাও, তারপর রান্নাঘরে ঢুকে আমার জন্য চাল কুমড়োর সেমাই রান্না করবে, ঠিক আছে? চলো চলো। মিথিদি, আমি আর পারতাছি না। এই বাড়িতে আর কিছুদিন থাকলে মানুষের দম বন্ধ হয়ে যাইব। কেন, কি হলো? কি হয়নি সেটা জিজ্ঞেস করো। এই বাড়ি তো একটা জেলখানা। মনে মনে ভাবতাছি, পারো তুই কি সত্যি দেবদাসের পারো, নাকি কোনো বাড়ির দাসী? তুই আবার সিনেমা শুরু করলি? আমার জীবনটাই তো সিনেমা। এই বাড়ির মধ্যে আসার পর থেকে তো এটা একটা ট্র্যাজেডি সিনেমা হয়ে গেছে। আচ্ছা, কি হয়েছে আমাকে বলবি তো? প্রথম কথা হলো রান্নাঘর। আমি গেলাম চা বানাইতে, তোমার শাশুড়ি এমন ভাবে তাকাইলো মনে হলো আমি হাঁড়ি পাতিল চুরি করতে গেছি। আরে বাবা, উনি তো এমনই। আমি বললাম একটু চা বানাই, উনি বললো না না তোমার লাগবে না, কথা বলে নিজেই চা বানাতে লাগলো। তখন মনে হলো পারো তোর জীবনে চা না, শুধুই দীর্ঘশ্বাস। তুই পুরো নাটকের স্ক্রিপ্ট লিখে ফেলছিস, বুঝছিস? নাটক না মিথিদি, এটা বাস্তব। তারপরে ভাবলাম যাই একটু টিভি দেখি ড্রয়িং রুমে, যাই দেখো ওই বেটা আবার বসে আছে। কে? ছোট চাচা? চাচা হোক আর দাদা হোক, একটা মানুষ কেমনে সারাদিন এই সুপার মধ্যে বসে থাকে? আমি ঢুকতেই এমন ভাবে রিমোটটা ধরছে মনে হয় আমি তার সাথে যুদ্ধ করতে গেছি। তুই কিছু বললি না? বলবো কি, একটা বেটা মানুষের সামনে কতক্ষণ ঘুরঘুর করা যায়? আমি দাঁড়াইছিলাম, উনি একটা সিরিয়াল দেখতেছে, এমন কান্নাকাটি শুরু হয়েছে মনে হয় আমার দেবদাসও তো কান্না করে নাই। তখন আমার মনে হয়েছিল দেবদাস তুমি কোথায়, তোমার পারো এই বাড়িতে আটকায় পড়ছে। শোন পারো, তুই না থাকলে আমার মনটাই খারাপ থাকতো। খুশি হও তুমি, কিন্তু আমার অবস্থা তো খারাপ। আরেকটা সমস্যা আছে। আবার কি সমস্যা? এবারে নেটওয়ার্ক, এই নেট থাকার চেয়ে না থাকা অনেক ভালো। ফোন ধরলে কখনো এক দাগ, আবার কখনো কোনো কিছুই নাই। তুই তো দেখি একদম পুরো রিপোর্ট বানায় নিয়ে আসছিস আমার কাছে আজকে। গতকাল আমি বারান্দায় দাঁড়াইছিলাম আধা ঘন্টা, ভাবছি নেটেলে একটু ভিডিও দেখি। কিসের ভিডিও দেখা, মশা আমাকে কামড়ায়া লাইভ টেলিকাস্ট বানাই ফেলছে। তোর রিপোর্ট বেশ বড়। রিপোর্ট তো আরও আছে। সারাদিন এই বাড়ির মধ্যে থাকতে হয়, বাইরে গেলে কেউ এমনভাবে তাকাই থাকে মনে হয় আমি কোনো সিনেমার নায়িকা। আচ্ছা, তুই এত ভয় পাইলে হবে? ভয় পামু না কেন বলো? এই বাড়িতে তো সব কিছু নিয়ম। রান্নাঘরে নিয়ম, ড্রয়িং রুমে নিয়ম, একটু হাঁটাচলা করলেও নিয়ম। মাঝে মধ্যে তো মনে হয় একটু জোরে নিঃশ্বাস নিলে বলবে এটা নিয়মের বাইরে। আরে বোকা, তুই কি আর এত নিয়ম কানুন মানবি নাকি? মানে তুই তো আইন মাইনা এই বাড়িতে আসিস নাই, তোকে তো আমি আনছেই নিয়ম ভাঙার জন্য। সত্যি? হ্যাঁ, তোর জন্য এই বাড়িতে কোনো নিয়ম খাটে না। তুই তোর মতো ঘুরবি ফিরবি, খাবি দাবি, যা খুশি তাই করবি। মিথিদি বিশ্বাস করো, তুমি এই কথা বলার পর আমার বুকটা হালকা হয়ে গেছে। মনে হইতেছে দেবদাসের পারো আবার নতুন জীবন ফিরে পাইছে। এত ডায়লগ মারিস না, যা কাজ কর। সত্যি বলতেছো? তাহলে আমি ড্রয়িং রুমে যাই টিভিও দেখতে পারি? পারিস? রান্নাঘরে যেয়ে চাও বানাইতে পারি? পারিস। আর ওই বেটা মানে তোমার ছোট চাচা শ্বশুর যদি সুপাই বসে থাকে? তাইলে তোর যেমন চাই তুই তাই করবি। আহা, এই কথাটা আগে বলো নাই কেন? তাহলে তো আমি কালই বলতাম দেবদাস তোমার পারো আর কাঁদবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন যা, কাজ কর যা। কাজও করবো আবার আরামও করব। ঠিক তাই, যা এখন তোর কাজ কর, পরে আরাম করিস। ঠিক আছে মিথিদি, তাহলে আজ থেকে এই বাড়িতে পারোর রাজত্ব শুরু। এই বাড়িতে রাজত্ব করার জন্যই তো তোকে আমি আনছি। চাচি, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। ওর সাথে তো পরিচয় হয়নি। ও হচ্ছে বানি, আমার বন্ধু। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মা? জি। অ্যাকচুয়ালি চাচি, বাবার চিকিৎসায় ও আমাকে অনেক হেল্প করছে। আমি তো সারাদিন ছিলাম, সেও ছিল আমার সাথে। বাসায় ফিরবো শুনে সে বলল গাড়ি করে নামিয়ে দিই, তাই ওকে বাসায় নিয়ে আসলাম। আর বাবার হসপিটালে রিপোর্ট দেখা, ডাক্তারদের সাথে কথা বলা, সব বিষয়ে সে অনেক অনেক হেল্প করছে আমাকে।
কবি তুমি অনেক বাড়িয়ে বলছো। আরে না আন্টি, এরকম কিছুই না। তবুও মা, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের এই সময় যে তুমি পাশে ছিলা, এটা অনেক বড় কিছু। আন্টি কি বলছেন? কবির আমার ফ্রেন্ড, আর ফ্রেন্ডের বাবার প্রতি তো এতটুকু দায়িত্ব থাকে। চাচি, ডাক্তার আজকে কি বলেছে জানো? বলেছে কেমোথেরাপি দিলে নাকি শরীরটা দুর্বল হয়ে পড়ে, তখন রেস্টের বেশি প্রয়োজন। আমি একটা কথা বলি। বলো মা। আসলে আঙ্কেলের যে ফিজিক্যাল কন্ডিশন, সেটাতে আমার মনে হয় বাসায় যদি একজন প্রফেশনাল নার্স রাখা যেত, মানে সবক্ষণ সবকিছুর দেখাশোনা করার জন্য, তাহলে হয়তো সহজ হতো। না মা, তার আর দরকার হবে না। আমি আছি, প্রীতি আছে, কবির আছে, আমরা সবাই মিলেমিশে ওনাকে দেখাশোনা করব। হ্যাঁ, সেটা ঠিক আছে। আহ, আর হসপিটালে যদি কিছুদিন রাখা যায় তাহলেও কিন্তু তার জন্য অনেক বেটার হয় আর কি। তা তো যাই মা, কিন্তু হসপিটালে রাখলে তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে। সেটাও ঠিক বলেছেন, আমি জাস্ট অপশনের কথা ভাবছিলাম। তা ঠিক আছে। চাচি, ডাক্তার কিন্তু একটা গুড নিউজও দিয়েছে। ডাক্তার বলেছে যদি বাবাকে কিছুদিন আমরা রেস্টে রাখি ঠিকঠাক মতো, উনি রেস্ট পেলে উনি ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই। আচ্ছা মা, তুমি কিন্তু আজকে রাতে খেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। না না না, আজকে না আন্টি, এমনিও আজকে সবকিছু মিলিয়ে অলরেডি অনেক দেরি হয়ে গেছে। এখন যদি বাসায় না যাই তাহলে বাবা রাগ হতে পারে। পছন্দ করেন না উনি বেশি রাত পর্যন্ত বাহিরে থাকা। তারপরও চাচি যখন বলছে একটু খেয়ে যাও না। আন্টি, আমি কাল আসি, আমি কালকে আসবো, এসে সারা দিন আপনাদের সাথে থাকবো। আজকে যেহেতু এসে থাকতে পারলাম না, কারোর সাথে পরিচয় হলো না, তো কালকে এসে সবার সাথে দেখা করে পরিচিত হয়ে গল্প করব, আপনার হাতে রান্না খাবো, তারপর যাব। ঠিক আছে? সত্যি বলছো? হ্যাঁ, বলছি যখন আসবো। এসো, কিন্তু খুব খুশি হব। ঠিক আছে। আচ্ছা চাচি, আমি তাহলে নিচে পর্যন্ত নামিয়ে দিই ওকে। আচ্ছা যা। চল। কি লক্ষ্মী মেয়ে, বাবা রাগ করবে বলে থাকলোও না। কালকে আসলে ভালোই হবে। হ্যালো। হ্যালো, বলো কি করছো? কিছু না, তোর ফোনটা ধরলাম। তুই এত খুশি খুশি গলায় কেন কথা বলছিস? কি হয়েছে? আজকে বড় চাচুর প্রথম কেমোটা হলো, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এবং চাচু এখন খুব ভালো আছে, এই জন্য মনটা খুব ভালো লাগছে। ও আচ্ছা আচ্ছা, এটা তো অবশ্যই ভালো খবর। হুম, ভালো খবর তো বটেই। জানো, আজকে বাসার পরিবেশটাও একটু অন্যরকম লাগছে। অন্যরকম? কেমন অন্যরকম? এই অন্যরকম মানে, এতদিন বাসায় এত দুশ্চিন্তা, টেনশন, কান্নাকাটি, এতদিন পর মনে হলো বাসায় একটু হালকা বাতাস বইছে আজ। বাবা, কিন্তু তোর গলায় তো একটু অন্যরকম ভাবও লাগছে। মনে হচ্ছে তুই আরো অন্য কিছু বলতে চাইছিস। আমি না না, আমি কিছু বলতে চাচ্ছি না। না না না, তুই তো আমার মনে হচ্ছে কিছু লুকাচ্ছিস। আচ্ছা শোনো, একটা ছোট কবিতা বলি। আবার আবার কবিতা? ঠিক আছে, বল শুনি। ফোনের ওপাশ থেকে যখন কেউ বলে হ্যালো, মনে হলো সন্ধ্যাটা গোলাপি হলো। দুটো কথা যখনই বাড়ে, মনটা তখনই নড়ে। দোষটা কি শুধু আমার, নাকি তোমার কণ্ঠের স্বরে লড়ে? এই থাম, একটু থেমে যা।
এই লরের সাথে নরের মিল, মানে তোর এই কবিতা শুনে তো অন্তমিলটা আত্মহত্যা করবে। তুই হঠাৎ আমাকে, তুই কবিতা কেন শুনাইলি আমাকে? জানো হাসান ভাই, তোমার সাথে কথা বলতে গেলে না আমার যেন কেমন রোমান্টিক লাগে। বাহ, বাবা রে বাবা, আমার সাথে কথা বললে মানুষ রোমান্টিক হয়ে যায়? হ্যাঁ, এটা কি কি মানে আমি আমি খুব নতুন করে শুনলাম এটা, কিন্তু হ্যাঁ এটা আমি কখনো শুনি নাই। সত্যি বলছি হাসান ভাই। আর আজকে তো এমনিতেও চারপাশে একটু প্রেম প্রেম পরিবেশ। প্রেম প্রেম পরিবেশ, হ্যাঁ ঠিক আছে, ওয়েদারে একটু বাতাস, তবে আবার কি হলো বলতো, তোর কি হলো বল? আচ্ছা, ওই যে তোমাকে বলেছিলাম না কবির ভাইয়ের কথা, হুম, বলেছিলি, তবে তোর তো আমার ওনার সঙ্গে দেখা করানোর কথা ছিল, তবে তুই তো করাইলি না আর। আচ্ছা দেখা তো করাবো, না তো বলিনি, এত তাড়াহুড়ো করার কি আছে? আচ্ছা ঠিক আছে, তারপর বল। আচ্ছা শোনো, কবির ভাইয়ের বান্ধবীটা আছে না বানি আপু, বানি আপু আজকে আমাদের বাসায় আসবে। চাচুকে হাসপাতালে অনেক হেল্প করেছে আপু। আচ্ছা আচ্ছা, তারপর? আচ্ছা জানো, তোমাকে একটা কথা বলি শোনো, ওদের দুইজনকে একসাথে দেখে আমার না কেমন যেন লাগছিল। আহ, কেমন? আমার যেন কেন মনে হচ্ছে ওরা হয়তো শুধু বন্ধু না, ওদের মধ্যে একটু প্রেম টেমও থাকতে পারে। বাবা, তুই তো বেশ গল্প বানাচ্ছিস। আরে গল্প বানাচ্ছি না, সত্যি বলছি, কবির ভাইকে অনেক দিন পর হাসতে দেখলাম আজ। তাই নাকি? তাই। আর মানুষ যখন কাউকে দেখে হাসে তখন বুঝতে হয় সেই মানুষটা তার কাছে একটু স্পেশাল। স্পেশাল? কিরে, আচ্ছা আমি এখন রাখছি। হ্যালো, কেটে দিল? কার সাথে কথা বলছিস এতরাতে? আপু ভার্সিটির একটা বন্ধু ফোন করেছিল। বন্ধুর সাথে এত রাতে কথা বলতে হবে? দাঁড়া, শুনে চাচুকে বলছি। আপু শোন না, শোন 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 শোন, ওই ভার্সিটির একটা বড় ভাই ফোন করেছিল, আর উনি হলো ফিদার সৎ ভাই। বড় চাচু অসুস্থ, তাই একটু খোঁজ নিচ্ছিল। বড় চাচুর কথা বলছি? তুই তো বানির কথা বলছিস। হ্যাঁ, বানিয়াপুর কথা বলছিলাম। বলছিলাম আজ কবির ভাইয়ের যে বান্ধবীটা এসেছে, আপুটাকে আমার অনেক ভালো লেগেছে। দেখতে যেমন সুন্দর, কি মিষ্টি করে কথা বলে, আর কবির ভাইয়ের সাথেও দারুণ মানিয়েছে। কি হলো আপু, তুই চুপ করে গেলি কেন? কিছু না। কিছু তো হয়েছে, কি হয়েছে বল আপু। জানি না, ইদানিং কেমন যেন লাগে, মনে হয় সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, আমাকে কেউই পাত্তা দেয় না। তুই এসব কি বলছিস আপু? তুই এই কথা কেন বলছিস আপু? জানি না, আমি তো কিছু করি না, সারাদিন ঘরেই থাকি, তাই হয়তো কারো দরকারই হয় না আমার। এমন কিছুই না আপু, তুই ভুল বুঝছিস। সত্যি? এই বাসায় যদি সবচেয়ে কাউকে বেশি ভালোবাসা দেওয়া হয় সেটা হলো তুই। তুই শুধু একটু বেশি ভাবিস বলে তোর এমন মনে হয়। তাই নাকি? আর তুই জানিস, তুই মন খারাপ করলে এই বাড়ির বাতাসটাই জানি কেমন ভারী হয়ে যায়। দূর পাক। তুই মন খারাপ করে থাকিস না আপু। আচ্ছা শোন, চা খাবি? আমি তোর জন্য দারুণ এক কাপ চা বানিয়ে নিয়ে আসছি, বল তুই। কে তরুমিয়া, কই যান? কয়দিন ধরে দেখতেছি আপনি মেজো ভাইয়ের পিছু পিছু দৌড়াইতেছেন, ঘটনাটা কি? না না ভাইয়া, তেমন কিছু না। আমি নতুন একটা ব্যবসা শুরু করছি, তো একটু ব্যাংক লোন দরকার, সেই জন্য ভাইয়ের কাছ থেকে একটু পরামর্শ নিচ্ছি। ও, ব্যাংক লোন? কিন্তু কয়দিন আগে যে রাজুকের অফিসে দৌড়াইতেছিলেন। আরে ভাই, ব্যবসাটা ওই সংক্রান্তই।
ওই সংক্রান্ত মানে হচ্ছে ওই জমির দালালি, বাড়িঘর বেচে কিনা? অনেকটা ওরকমই, বাট দালালি না ভাই। আপনি কিন্তু মিয়া মজার আছেন। একবার বলেন এইরকমই, আরেকবার বলেন এইরকমই না। আসলে কথাটা কোন রকমই সেটা বলবেন? আসলে কি জাফর ভাই, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করা খুবই কঠিন। ও, বুঝলাম। মানে কাহিনী আছে কিন্তু এখন বলা যাবে না। শোনেন তরু সাহেব, আমারে কিন্তু অনেকেই বলে, জাফর তুই কিন্তু একটা সন্দেহবাতিক মানুষ। কিন্তু ভাই আমি কিন্তু ওরকমটা বলি নাই। না ঠিক আছে, আমি বলছি তো। আমার একটা কথা বলেন, আপনার ব্যবসা যদি এই জমি জমা সংক্রান্তই হয়, তাহলে মেজো ভাইয়ের অফিসে এত ছুটাছুটি করতেছেন কেন? 5 মিনিট, তোর 5 মিনিট মানে আধা ঘন্টা, আমি বুঝছি। তুই যাবি? আচ্ছা আমি যাচ্ছি, রাগ হইস না, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলি। এই যে বানিয়াপু আসছে, বানিয়াপু আসার আগে তোর এই চুলগুলা যদি একটু আঁচড়াইতি। তুই বেরো। এই পারু যদি রান্নাঘরে আসতো না, কোনো কাজ বাকি থাকতো না, সব শেষ করে ফেলতো। ওগুলো সিনেমাই হয়। এটা সিনেমা না, এটা বাড়ির রান্নাঘর। চোরাস্রোতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।